মাত্র ৩ বছর আগের কথা। পেট্রোল পাম্পে মাইলের পর মাইল গাড়ির দীর্ঘ লাইন, ওষুধের জন্য হাহাকার, ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট আর চরম অর্থনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত হয়ে পড়েছিল শ্রীলঙ্কা। প্রায় ৫১ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় ২০২২ সালে এপ্রিলে নিজেদের ঋণ খেলাপি ঘোষণা করে লঙ্কাদ্বীপ। একে দেশটির স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ বিপর্যয় বলে ঘোষণা করেছিল বিশ্বব্যাংক। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মাত্র ৩ বছরের ব্যবধানে ঘুরে দাঁড়িয়েছে এই দেশ। শুধু ঘুরে দাঁড়িয়েছে বললে ভুল বলাই হবে, কারণ ২০২২ সালে ঋণ খেলাপি শ্রীলঙ্কা এখন উচ্চ মধ্যম আয়ের দেশ। বিশ্বব্যাংকের ডেভেলপমেন্ট ডেটা গ্রুপের সবশেষ প্রতিবেদনে মিলেছে সেই তথ্য। একই সঙ্গে ২০২৫ সালে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির গড় ছিল ৫%, যেখানে শ্রীলঙ্কার অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.৫% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল বিশ্বব্যাংক। এখন প্রশ্ন হলো, এত অল্প সময়ের মধ্যে কিভাবে সম্ভব হলো এই পরিবর্তন? বিশ্বব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো দেশকে উচ্চ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেতে হলে দেশটির মানুষের মাথাপিছু মোট জাতীয় আয় কমপক্ষে $৪,৪৯৬ হতে হয়। সেই লক্ষ্য ইতোমধ্যে অর্জন করেছে শ্রীলঙ্কা। শুধু একটি পরিসংখ্যান নয়, বরং সংকট কাটিয়ে ওঠার বড় প্রমাণ এটি। ২০২২ সালে ঋণ খেলাপি হওয়ার পর শ্রীলঙ্কা সরকার যে কঠোর অর্থনৈতিক সংস্কার শুরু করেছিল তার সুফল এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। খুব অল্প সময়ের মধ্যে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে এবং সেই কারণে শ্রীলঙ্কা আবারও উচ্চ মধ্যম আয়ের দেশে মর্যাদা ফিরে পেয়েছে। শ্রীলঙ্কার অর্থনৈতিক বিপর্যয় একদিনে তৈরি হয়নি। কর ছাড়ের মতো ভুল সিদ্ধান্তের কারণে সরকারের রাজস্ব আয় কমে যায়। সে ঘাটতি মেটাতে নেওয়া হয়েছিল চড়া সুদের বাণিজ্যিক ঋণ। এরপর ২০১৯ সালে ইস্টার সানডের জঙ্গি হামলা এবং পরবর্তীতে কোভিড-১৯ মহামারী দেশটির আয়ের প্রধান উৎস পর্যটন শিল্পকে পুরোপুরি ধ্বংস করে দেয়। বিশ্ববাজারে পণ্যের দাম বাড়ায়, নিঃস্ব হয়ে যায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ফলে জ্বালানি ও গ্যাসের মতো নিত্য প্রয়োজনীয় জিনিস আমদানির জন্য পর্যাপ্ত অর্থও ছিল না দেশটির কাছে। অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF $৩ বিলিয়ন এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটির সহায়তা দেয় শ্রীলঙ্কাকে। তবে এই সহায়তার সঙ্গে ছিল কিছু কঠোর শর্ত। এর অংশ হিসেবে কর ব্যবস্থা সংস্কারের মাধ্যমে রাজস্ব বাড়ায় সরকার, জ্বালানির ভর্তুকি কমিয়ে বাজার ভিত্তিক মূল্য নির্ধারণ, সরকারি ব্যয় নিয়ন্ত্রণে এবং কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে কঠোর মুদ্রানীতি অনুসরণ করে দেশটি। অর্থনৈতিক সংকটে থাকা দেশগুলোর জন্য এমন পদক্ষেপ নতুন কিছু নয়, তবে অনেক দেশ রাজনৈতিক চাপের কারণে মাঝপথে এসব সংস্কার বন্ধ করে দেয়। কিন্তু শ্রীলঙ্কা সেই পথেই হাঁটেনি, বরং কয়েকটি কঠিন বাজেট চক্র পেরিয়েও একই নীতি ধরে রেখেছে এবং ধারাবাহিকভাবে তা বাস্তবায়ন করেছে। বাংলাদেশের সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, ধারাবাহিক রাজস্ব ও মুদ্রানীতিমূলক পদক্ষেপ গ্রহণ করেছিল শ্রীলঙ্কা, যেখানে কেন্দ্রীয় ব্যাংক ও সরকার এই নীতিগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়নের জন্য একযোগে কাজ করেছে। এ কারণে তারা অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে সক্ষম হয়েছে। শুধু অভ্যন্তরীণ সংস্কারই যথেষ্ট ছিল না, শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ঋণের চাপ কমানো। এ কারণে বেসরকারি বন্ডধারী ও চীনের সঙ্গে প্রায় $১৭.৫ বিলিয়ন ঋণ পুনর্গঠনের চুক্তি করে সরকার। ফলে ঋণ পরিশোধের চাপ অনেকটাই কমে যায়। এছাড়া সংকটকালে প্রায় $৪ বিলিয়ন আর্থিক সহায়তা দিয়ে শ্রীলঙ্কার পাশে দাঁড়ায় প্রতিবেশী দেশ ভারত। জরুরি খাদ্য, জ্বালানি ও প্রয়োজনীয় পণ্য আমদানিতে বড় ভূমিকা রাখে এই সহায়তা। শ্রীলঙ্কার অর্থনীতি স্থিতিশীল হওয়ার পথে সবচেয়ে বড় ভূমিকা রাখে পর্যটন ও রেমিটেন্স খাত। ২০২৪ সালে শ্রীলঙ্কা ভ্রমণ করে ২০ লাখের বেশি বিদেশি পর্যটক,
যা আগের বছরের তুলনায় প্রায় 38% বেশি। ফলে দেশটিতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা প্রবেশ করে। একই সময় প্রবাসী শ্রীলঙ্কানদের পাঠানো রেমিটেন্সও উল্লেখযোগ্যভাবে বাড়ে। এই দুই উৎস থেকে প্রাপ্ত বৈদেশিক মুদ্রা দেশটির রিজার্ভ পুনর্গঠনে বড় ভূমিকা রাখে। পাশাপাশি শিল্প উৎপাদন ও আর্থিক পরিষেবা খাতও ঘুরে দাঁড়ায়। সব মিলিয়ে 2025 সালে দেশটির অর্থনীতি 5% প্রবৃদ্ধি অর্জন করে। শ্রীলঙ্কার সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে অন্যতম হলো নীতির ধারাবাহিকতা। 2019 সালে উচ্চ মধ্যম আয়ের দেশে মর্যাদা পেয়েছিল দেশটি, কিন্তু পরবর্তীতে অর্থনৈতিক সংস্কার থেমে যায় এবং রাজা পাকসের সরকারের সময় নেওয়া কিছু ভুল সিদ্ধান্তের কারণে সে তকমা হারায়। তবে 2024 সালে দেখা গেছে এক ভিন্ন চিত্র। 2024 সালের শেষ দিকে নতুন ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি সরকার ক্ষমতায় এলে আগের সরকারের শুরু করা IMF সমর্থিত অর্থনৈতিক সংস্কার কর্মসূচি বাতিল করেনি, বরং একই নীতি অনুসরণ করে সংস্কারের কাজ চালিয়ে গেছে। ফলে সরকার বদলালেও অর্থনৈতিক পরিকল্পনা বড় কোনো পরিবর্তন আসেনি। ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, শ্রীলঙ্কার সবচেয়ে বড় শক্তি হলো সিদ্ধান্ত কার্যকর করা, সুশাসন, শক্তিশালী প্রতিষ্ঠান, সিদ্ধান্ত বাস্তবায়নের সক্ষমতা এবং নিয়মিত তদারকির কারণে রাজা পাকসে পরবর্তী সময়ে অর্থনীতিকে স্থিতিশীল করতে এবং দ্রুত ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে দেশটি। মুকুট ফিরে পেলেও শ্রীলঙ্কার সব সমস্যা শেষ হয়নি। 2027 সালের মাঝামাঝিতে দেশটির বৈদেশিক ঋণ পরিশোধ প্রক্রিয়া আবারও শুরু করতে হবে। তাই বিদেশি সহায়তা, পর্যটন বা রেমিটেন্সের উপর নির্ভর করে দীর্ঘমেয়াদে এগিয়ে যাওয়া কিছুটা হলেও কঠিন। বিশ্লেষকদের মতে কঠিন সংস্কার, নীতির ধারাবাহিকতা, ঋণ পুনর্গঠন এবং কার্যকর বাস্তবায়ন থাকলে গভীর অর্থনৈতিক সংকট থেকেও ঘুরে দাঁড়ানো সম্ভব। ইতোমধ্যে সে প্রমাণ দিয়েছে শ্রীলঙ্কা। রপ্তানি, বিনিয়োগ ও বাণিজ্যিক ভিত্তিক প্রবৃদ্ধি আরও শক্তিশালী করতে পারলেই এই অর্থনৈতিক পুনরুদ্ধারকে স্থায়ী রূপ দিতে পারবে দেশটি।